প্রিয় মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস। তো আমরা প্রথমেই দেখে নেব যে কন্টেন্ট অ্যানালাইসিস কি। দ্য মেথড বাই হুইচ দ্য কন্টেন্ট পাবলিশ ইন দ্য মিডিয়া is systematically and objectively researched in called the content analysis method। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত বিষয়বস্তুকে নিয়মতান্ত্রিক এবং বস্তুনিষ্ঠভাবে গবেষণা করা হয় তাকে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতি বলা হয়। এখানে গণমাধ্যম বলতে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদিকে বোঝায়। এই পদ্ধতির প্রধান লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্নমালা, লিখিত বা মৌখিক ভাষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের বস্তু নিরপেক্ষ এবং সংখ্যাতাত্ত্বিক বর্ণনা করা। সাধারণত জরিপ পদ্ধতির ফলাফলের মতো এই পদ্ধতির বিশ্লেষণের ফলাফলকে শতকরা, পৌনঃপুন ইত্যাদির মাধ্যমে রূপান্তর করে টেবিলে প্রকাশ করা হয়। অর্থাৎ এই পদ্ধতিতে শব্দকে সংখ্যায় রূপান্তর করে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ তাহলে তোমরা বুঝতে পারছো যে কন্টেন্ট অ্যানালাইসিসটা কি। এখন আমরা দেখব যে অবজেক্টিভস অফ কন্টেন্ট অ্যানালাইসিস। হলস্টি 1943 বা হলস্টি 1943 সালে বলে কন্টেন্ট অ্যানালাইসিসের কয়েকটি উদ্দেশ্যের কথা বলেছেন। উদ্দেশ্যগুলো হচ্ছে, প্রথম উদ্দেশ্যটা হচ্ছে ডিসক্রাইব দ্য মেথড অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ মাধ্যমের ধারাকে বর্ণনা করা। তাহলে হলস্টি 1943 সালের কন্টেন্ট অ্যানালাইসিসের প্রথম যে অবজেক্টিভটার কথা বললেন সেটি হচ্ছে যোগাযোগ মাধ্যমের ধারাকে বর্ণনা করবে এই কন্টেন্ট অ্যানালাইসিস। নাম্বার 2, ইভালুয়েট মাস মিডিয়া নিউজ অ্যান্ড আদার সাবজেক্ট ম্যাটার্স, অর্থাৎ গণমাধ্যমের খবর এবং অন্যান্য বিষয়বস্তুর মূল্যায়ন করা। অর্থাৎ এর মাধ্যমে আমরা গণমাধ্যমের খবর এবং অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোর আমরা মূল্যায়ন করব। নাম্বার 3, ভেরিফাই সোর্স অফ এভরি নিউজ, অর্থাৎ প্রত্যেকটা খবরের উৎসকে যাচাই করা। খবরগুলো কোন উৎস থেকে এসেছে সেই উৎসগুলো যাচাই করাও কন্টেন্ট অ্যানালাইসিসের অন্যতম বৈশিষ্ট্য। নাম্বার 4, টু কন্ডাক্ট অবজেক্টিভ রিসার্চ অন দ্য টাইপ অফ ইনফরমেশন অ্যান্ড থিওরি প্রেজেন্টেড, অর্থাৎ তথ্য এবং তত্ত্ব উপস্থাপনের ধরন নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা করা। আমরা যে তথ্যগুলো পেয়েছি বা এই তত্ত্বগুলো রয়েছে, এই তত্ত্বগুলোর হচ্ছে যে উপস্থাপন করা হয়েছে সেই উপস্থাপনের বস্তুনিষ্ঠ যে গবেষণা সেটা আমরা যাচাই করে দেখব। নাম্বার 5, ডিসক্রাইব দ্য ডিজাইন অফ মিডিয়া, গণমাধ্যমের নকশাকে বর্ণনা করা। গণমাধ্যমের যে বিভিন্ন ধরনের নকশা আছে সেই নকশাগুলোকে বর্ণনা করাও হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিসের উদ্দেশ্য। নাম্বার 6, অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্স অফ পারসিউট অফ দ্য মিডিয়া, অর্থাৎ গণমাধ্যমকে প্ররোচিত করার কৌশল বিশ্লেষণ করা। আমরা গণমাধ্যমকে কীভাবে প্ররোচিত করে সেই প্ররোচিত করার কী কী কৌশল ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে বর্ণনা করা হয়। আচ্ছা, এরপর দেখব আমরা ইউনিট অফ কন্টেন্ট অ্যানালাইসিস। বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতিতে উপাত্ত সংগ্রহের জন্য পর্যবেক্ষণ, সাক্ষাৎকার ইত্যাদি কৌশল ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো বিশ্লেষণের কতগুলো এককও রয়েছে। প্রথম এককটি হচ্ছে ওয়ার্ডস, সেকেন্ডলি ক্যারেক্টার্স, থার্ড স্পেস অ্যান্ড টাইম মেজার্স এবং ফোর্থ হচ্ছে থিমস। এখন আমরা দেখব ওয়ার্ডস কি। খবরের বিভিন্ন শব্দ বা শব্দের প্রকারভেদ, তুলনামূলক বিন্যাস দেখা। শব্দের যে বিভিন্ন প্রকার, খবরের মধ্যে যে বিভিন্ন প্রকার শব্দ ব্যবহার করা হয় এবং শব্দগুলোর প্রকারভেদের তুলনামূলক বিন্যাস দেখা এখানে হচ্ছে। 2 নম্বর হচ্ছে বলছি ক্যারেক্টার্স বা চরিত্র, ব্যক্তি বা দল বা বস্তুর চরিত্র অনুধান করা। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, দল হতে পারে, তাদের চরিত্র অনুধান করাও হচ্ছে এখানে অন্যতম বৈশিষ্ট্য। স্পেস অ্যান্ড টাইম মেজার্স, খবরের দৈব এবং সময় সংক্রান্ত বিশ্লেষণ। খবরটি কখন দেখানো হচ্ছে এবং কত সময় ব্যাপী দেখানো হচ্ছে সেটাও হচ্ছে বিশ্লেষণ করা।
সবশেষে থিমস। আনুপাতিক হারে বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করা হয় তা বিশ্লেষণ করা। এখানে প্রপোর্শনালি কতটুকু বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে সেটাও আমরা দেখে থাকি। এখন দেখব আমরা a few steps of procedures are followed in analyzing the content of newspapers. সংবাদপত্রের বিষয়বস্তুর ক্ষেত্রে কয়েকটি ধাপ বা পদ্ধতি অনুসরণ করা হয়, এই পদ্ধতিগুলো আমরা দেখব। প্রথমটা হচ্ছে to classify all the information on the subject that the researcher want to study. বাংলা হচ্ছে গবেষক যে বিষয় নিয়ে গবেষণা করতে চান সেই বিষয়ের যাবতীয় তথ্যকে শ্রেণীবিভাগ বা শ্রেণীবদ্ধ করা। প্রথমে আমরা গবেষক যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চান সেই গবেষণা প্রত্যেকটি যাবতীয় বিষয় বা তথ্যকে কি করব আমরা শ্রেণীবিন্যাস বা শ্রেণীবদ্ধ করব। 2 নম্বর হচ্ছে টু কালেক্ট অল দ্য রেলিভেন্ট টপিক। আমরা ওই বিষয়ের প্রাসঙ্গিক সমস্ত বিষয়বস্তু সংগ্রহ করা। 3 নম্বর হচ্ছে এক্সপ্রেস দ্য কালেক্টেড ওয়ার্ডস অর সেন্টেন্সেস অর ইভেন্টস থ্রু নাম্বারস সো দ্যাট ইট ক্যান বি অ্যানালাইজড নিউমেরিক্যালি। সংগৃহীত শব্দ বা বাক্য বা ঘটনাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাতে তার সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণগুলো আমরা দেখতে পারি। তাহলে হচ্ছে সংবাদপত্রের বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে মূলত 3টি ধাপ অনুসরণ করতে হয়। একটা হচ্ছে গবেষক যে বিষয় নিয়ে গবেষণা করতেছেন সেই বিষয়ের যাবতীয় তথ্যকে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবদ্ধ প্রথমে করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক সমস্ত বিষয়গুলো সংগ্রহ করতে হবে এবং সবশেষে সংগৃহীত শব্দ বা বাক্য বা ঘটনাগুলোকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাতে তার সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করা যায়। আচ্ছা, অন্যান্য গবেষণা পদ্ধতির মতো এই গবেষণা পদ্ধতিও বা কন্টেন্ট অ্যানালাইসিসেও সর্বপ্রথম গবেষক একটি গবেষণা সমস্যা নির্বাচন করেন, তারপর উপযুক্ত নকশা প্রণয়ন করে তথ্য সংগ্রহ করেন, এরপর সংগৃহীত উপাত্তগুলোকে বিন্যাস করে সংখ্যা আরোপ করে বিশ্লেষণ করেন। আচ্ছা, নিম্নে বিষয়বস্তু বা আমরা এখন বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির 3টি সংজ্ঞার মাধ্যমে কিভাবে বিষয়বস্তু বাস্তবে প্রয়োগ করা হয় বা বিশ্লেষণ করা হয় তা দেখার চেষ্টা করব। আমরা এখানে 3টি সংজ্ঞা উপস্থাপন করব এবং এই সংজ্ঞাগুলোর মাধ্যমে আমরা দেখব কিভাবে বাস্তবে বিষয়বস্তু বিশ্লেষণ করা হয়। প্রথম সংজ্ঞায় বলা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইসিস ইজ এ রিসার্চ টেকনিক্স ফর দ্য অবজেক্টিভস সিস্টেমেটিক অ্যান্ড quantitative description of the manifest content of communication. 2 নম্বর সংজ্ঞায় বলা হচ্ছে content analysis is any research technique for making references by systematically and objectively identifying specified characteristics within text. এবং সবশেষে বলা হচ্ছে content analysis refers to the objective, systematic and quantitative description of any symbolic behavior. এখন এই উপরোক্ত সংজ্ঞা 3টে থেকে আমরা দেখতেছি বা সংজ্ঞা 3টি বিশ্লেষণ উপাদানের ভিত্তিতে গবেষণা বা বিশ্লেষণ করতে পারি। প্রথম প্রশ্নটা হতে পারে হাউ মেনি টাইমস হ্যাভ দ্য ওয়ার্ড কোয়ান্টিটেটিভ অ্যাপিয়ার্ড ইন দ্য ডেফিনেশন। হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ওয়ার্ড কোয়ান্টিটেটিভ অ্যাপিয়ার্স ইন দ্য ডেফিনেশন। এই উপরের ডেফিনেশনগুলোতে কোয়ান্টিটেটিভ শব্দটি কয়বার দেখা গিয়েছে বা কয়বার এসেছে। 2 নম্বর আমরা প্রশ্ন করতে পারি হাউ মেনি টাইমস হ্যাভ দ্য ওয়ার্ড সিস্টেমেটিক অর নন সিস্টেমেটিক অ্যাপিয়ার্ড ইন দ্য অ্যাবভ ডেফিনেশনস। এই যে ডেফিনেশন 3টি রয়েছে এই ডেফিনেশন 3টির মধ্যে সিস্টেমেটিক এবং অথবা নন সিস্টেমেটিক শব্দদ্বয় কতবার এসেছে। সবশেষে আমরা বলতে পারি হাউ মেনি টাইমস হ্যাভ দ্য ওয়ার্ড সাবজেক্টিভ অর অবজেক্টিভ অ্যাপিয়ার্ড ইন দ্য অ্যাবভ 3 ডেফিনেশন। এই ডেফিনেশন 3টি রয়েছে এই ডেফিনেশন 3টিতে সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ শব্দদ্বয় কতবার এসেছে। আমরা এখন এটাকে একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করতে পারি। আমরা একটা ছক আকারে নিতে পারি ডেফিনেশন, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, সিস্টেমেটিক,
নন সিস্টেমেটিক, অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, এই শব্দগুলো। আমরা ডেফিনেশনটা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা প্রথম প্রশ্ন ছিল উপযুক্ত সংজ্ঞায় বা উপরোক্ত সংজ্ঞায় কোয়ান্টিটেটিভ শব্দটা কতবার এসেছে, কোয়ান্টিটেটিভ শব্দটা কতবার এসেছে। তাহলে আমরা ডেফিনেশন 1-এ কোয়ান্টিটেটিভ শব্দটি এসেছে একবার, এবং ডেফিনেশন 3-তে কোয়ান্টিটেটিভ শব্দটি এসেছে একবার, কিন্তু ডেফিনেশন 2-তে কোনো কোয়ান্টিটেটিভ শব্দ আসেনি। আবার দেখা যাচ্ছে সিস্টেমেটিক শব্দ ডেফিনেশন 1-এ এসেছে একবার, 2-তে এসেছে একবার এবং 3-তে এসেছে একবার। নন সিস্টেমেটিক শব্দ ডেফিনেশন 1, 2, 3 কোনোটাতেই আসেনি। সাবজেক্টিভ শব্দটি ডেফিনেশন 1-এ এসেছে একবার, 2-তে এসেছে একবার এবং 3-তে এসেছে একবার। আমরা যদি এখানে পার্সেন্টেজ করি তাহলে হচ্ছে কোয়ালিটেটিভ শব্দটি আসেনি 0%, কোয়ান্টিটেটিভ শব্দটি এসেছে 67%, সিস্টেমেটিক শব্দটি এসেছে 100%, মানে তিনটিতেই এসেছে। নন সিস্টেমেটিক শব্দটি আসেনি 0%, সাবজেক্টিভ শব্দটি এসেছে 100% এবং অবজেক্টিভ শব্দটি এসেছে 100% এবং সাবজেক্টিভ শব্দটি এসেছে 0%। তাহলে এভাবে আমরা যে কোনো বিষয়, সংবাদপত্রের বিষয়বস্তু বা শব্দের আমরা বিশ্লেষণ করতে পারি। এখন আমরা দেখব বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা, অ্যাডভান্টেজ অফ কন্টেন্ট অ্যানালাইসিস। ফার্স্ট, দিস ইজ অ্যান আইডিয়াল মেথড ফর রিসার্চিং দ্য মাস মিডিয়া। গণমাধ্যম নিয়ে গবেষণা করার জন্য এই পদ্ধতি একটি হচ্ছে আদর্শ পদ্ধতি। আমরা সহজেই বলতে পারি যে কন্টেন্ট অ্যানালাইসিস হচ্ছে গণমাধ্যম নিয়ে বিষয় গবেষণা করার জন্য একটা আদর্শ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সিস্টেমেটিক রিসার্চ ইজ ডান অন ভ্যারিয়াস ইনসিডেন্টস, সোর্স এক্সেট্রা পাবলিশ ইন দ্য মাস মিডিয়া। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনা, সূত্র ইত্যাদির নিয়মতান্ত্রিক গবেষণা করা হয়। এর মাধ্যমে হচ্ছে যে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনা, সূত্র ইত্যাদির নিয়মতান্ত্রিক গবেষণা করা হয়। 3 নম্বর হচ্ছে দিস মেথড ইজ ইউজ টু স্টাডি হাউ দ্য নিউজ পাবলিশড ইন দ্য মাস মিডিয়া অ্যাফেক্টস পিপুল, সোশ্যাল লাইফ, ভ্যালুস, রিলিজনস, বিলিফস, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এটসেট্রা। গণমাধ্যমে প্রকাশিত খবরপত্র মানুষের সামাজিক জীবনযাপন, মূল্যবোধ, ধর্ম, বিশ্বাস, ভাষা, সাহিত্য ইত্যাদিতে কীভাবে প্রভাব ফেলে তা এই পদ্ধতির মাধ্যমে গবেষণা করে বের করা হয়। অর্থাৎ হচ্ছে গণমাধ্যমে প্রকাশিত খবরপত্রগুলো মানুষের সামাজিক জীবনে, মূল্যবোধে, ধর্মীয় বিশ্বাসে, ভাষা, সংস্কৃতি, সাহিত্য ইত্যাদিতে কীভাবে প্রভাব ফেলে তা এই পদ্ধতির মাধ্যমে আমরা সহজেই গবেষণা করে বের করতে পারি। এরপরে আমরা দেখি ডিসঅ্যাডভান্টেজেস অফ কন্টেন্ট অ্যানালাইসিস বা বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির কিছু অসুবিধাও রয়েছে। প্রথমটি হচ্ছে দ্য ইনফরমেশন দ্যাট রিসার্চার want is not always available in full form. গবেষক যেসব বিষয় সম্পর্কে তথ্য চাচ্ছেন তা সবসময় পরিপূর্ণ আকারে পাওয়া যায় না। Number 2, many times the necessary data is available but it is very old, so it cannot be used in recent research. আবার অনেক সময় হয় কি, প্রয়োজনীয় উপাত্তগুলো পাওয়া গেলেও সেগুলো অনেক পুরনো অবস্থায় থাকে, ফলে সাম্প্রতিক গবেষণায় তা ব্যবহার করা যায় না। Many times there is no easy access to various media to collect the necessary information. অনেক সময় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন মাধ্যমে সহজে প্রবেশ অধিকার পাওয়া যায় না। সাধারণত আমরা তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রবেশ অধিকার চেয়ে থাকি, কিন্তু অনেক সময় এগুলো পাওয়া যায় না। এটাই হচ্ছে অনেক সময় সমস্যার সৃষ্টি করে থাকে। তো আশা করি তোমরা সম্পূর্ণ টপিকটি ভালোভাবে বুঝেছো। এরপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব যতটুকু সমস্যা সমাধান করা সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।